হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি একটা দারুণ কোরিয়ান মুভি নিয়ে, যেটা মুক্তি পেয়েছে 2025 সালে। মুভিটার নাম রিভিলেশনস। আর কেন মুভিটার নাম এইটা রাখা হয়েছে সেটা আপনারা কাহিনীটা শুনলেই টের পাবেন। এটা একটা টান টান উত্তেজনার থ্রিলার, যা দেখলে গায়ে কাটা দেবে, যাকে বলে গুজবাম্পস। তো মুভির শুরুতেই আমরা দেখি একটা লোককে, যে কিনা একটা ছোট্ট মেয়েকে অনুসরণ করছে। দৃশ্যটা দেখলেই কেমন যেন একটা অজানা আতঙ্ক কাজ করে। ছোট্ট মেয়েটা ব্যাপারটা ঠিকই বুঝতে পারে আর ভয়ে ভয়ে পা চালাতে শুরু করে। মজার ব্যাপার হলো, এই অনুসরণকারী লোকটাকেও কিন্তু আরেকজন মেয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এই মেয়েটার নাম ইউনহি। যাই হোক, ওই ছোট্ট মেয়েটা ভয়ে একটা চার্চে ঢুকে পড়ে। লোকটাও পিছু ছাড়ে না, সেও চার্চের ভেতরে যায় আর মেয়েটার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে। চার্চের প্রার্থনা শেষ হলে যখন সবাই একে একে বেরিয়ে যাচ্ছে, তখন ছোট্ট মেয়েটা তার বন্ধুদের ফিসফিস করে বলে, ওই লোকটা আমার পিছু নিয়েছে। এদিকে সেই সন্দেহজনক লোকটা যেই চার্চ হতে বের হতে যাবে, ঠিক তখনই চার্চের ধর্মযাজক, যার নাম মিনচান, তার কাছে এগিয়ে আসেন। লোকটা যে এখানে নতুন সেটা বুঝতে পেরে মিনচান তাকে একটা ফর্ম পূরণ করার জন্য তাকে একটা ঘরে নিয়ে যান। সেখানে মিনচান লোকটার একটা ছবি তুলে প্রিন্ট করে নেন। এরপর ফর্মটা লোকটার হাতে ধরিয়ে দিয়ে বলেন, আপনি এটা পূরণ করতে থাকুন। ঠিক এমন সময় মিনচানের একটা ফোন আসে। তিনি ফোনটা রিসিভ করে কথা বলার জন্য ঘরের বাইরে চলে যান। ফোনের ওপাশ থেকে যে খবরটা আসে সেটা শুনে মিনচানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি জানতে পারেন তার স্ত্রী অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। কথাটা শুনে মিনচান একেবারেই ভেঙে পড়েন। তার চোখ দিয়ে জল পড়তে থাকে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে আবার সেই ঘরে ঢোকেন। লোকটার কাছ থেকে পূরণ করা ফর্মটা নিয়ে তাকে চার্চের লোগো লাগানো একটা জ্যাকেট দেন। এরপর লোকটা যখন চলে যেতে চাইলে মিনচান তার জুতো জোড়া এগিয়ে দেন, এমনকি নিজের হাতে পরিয়ে দিতে চান। আর ঠিক তখনই তার চোখে পড়ে লোকটার পায়ে লাগানো একটা ট্র্যাকার। আপনারা তো জানেনই, দাগী অপরাধীদের উপর নজর রাখার জন্য পুলিশ এই ধরনের ট্র্যাকার ব্যবহার করে। এটা দেখে মিনচান একটু থমকে গেলেও মুখে বলেন, চার্চে সবার জন্যই দরজা খোলা, সে অপরাধী হোক আর যেই হোক। এর কিছুক্ষণ পর আমরা সেই ছোট্ট মেয়েটাকে আবার দেখতে পাই। চার্চের পাশে একটা ঔষধের দোকানে ইউনহির সাথে তার হালকা ধাক্কা লাগে, আর তাতে ইউনহির হাত থেকে কয়েকটা ঔষধের প্যাকেট মাটিতে পড়ে যায়। বোঝা যাচ্ছিল ইউনহি এখানে ঔষধ কিনতে এসেছিল। ঠিক সেই মুহূর্তে ওই অপরাধী লোকটা চার্চ থেকে বেরিয়ে আসে। ইউনহি ঔষধ খেতে খেতে লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে থাকে। এমন সময় ইউনহির বাবার ফোন আসে। অন্যদিকে ধর্মযাজক মিনচান আর তার স্ত্রী গাড়িতে করে যাচ্ছিলেন। তার স্ত্রী জানান যে তিনি কলেজের বন্ধুদের সাথে একটা রিইউনিয়নে যাচ্ছেন, তাই স্কুল থেকে তাদের ছেলেকে তিনি পিক করে নেবেন। যেতে যেতে তারা একটা বিল্ডিং এর গায়ে একটা পোস্টার দেখতে পান, যেখানে একটা নতুন চার্চ বানানোর কথা লেখা ছিল। আর সেখানে ফাদার জাং এর নামও উল্লেখ করা ছিল, যিনি কিনা মিনিচানকে এই চার্চের আগের কাজটা দিয়েছিলেন। এটা দেখে মিনিচানের স্ত্রী তাকে বলেন, তোমার ফাদার জাং এর সাথে একবার দেখা করা উচিত, হয়তো এই নতুন চার্চের দায়িত্বটাও তোমাকেই দিয়ে দিতে পারেন। মিনিচানও এই প্রস্তাবে রাজি হয়ে যান। ইউনহি ঔষধ নিয়ে বাড়ি ফেরে আর তার বাবার সাথে খেতে বসে। তখন তার বাবা সেই সন্দেহজনক লোকটার ব্যাপারে কথা বলেন। তিনি বলেন, শয়তানটা নাকি আবার আশেপাশেই ঘুরঘুর করছে। এখন এই অপরাধীর সাথে ইউনহির ঠিক কিসের শত্রুতা সেটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার করা হয় না, একটা রহস্য থেকেই যায়। এদিকে মিনচান সেই ফাদারের সাথে দেখা করতে যান আর নতুন চার্চটা নিয়ে কথা বলেন। ফাদার জাং তখন মিনচানকে জিজ্ঞেস করেন, তোমার কি মনে হয় নতুন চার্চটার দায়িত্ব কাকে দেয়া যেতে পারে? মিনচান সরাসরি কিছু না বলে জানান যে তিনি ভেবে জানাবেন। এই বলে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। বেরোনোর সময় হানসু নামের একজনের সাথে তার দেখা হয়। হানসু হলো ফাদার জাং এর ছেলে। দেখা হতেই হানসু বেশ ভাব নিয়ে মিনচানকে বলে, নতুন চার্চের ইনচার্জ তো আমি হচ্ছি। কথাটা শুনে মিনচানের মুখটা একদম কালো হয়ে যায়। তিনি হতাশ হয়ে নিজের চার্চে ফিরে আসেন। তখন বেশ রাত। মিনচান ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করেন যেন নতুন চার্চের যাজক হওয়ার সুযোগটা তিনি পান। ঠিক এই সময় তার স্ত্রীর ফোন আসে। স্ত্রী জিজ্ঞেস করেন যে তিনি তাদের ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছেন কিনা। মিনচান তখন আমতা আমতা করে বলেন, কাজের চাপে তিনি ছেলেকে আনতে একদম ভুলে গেছেন।
গেছেন। এই কথা শুনে তার স্ত্রী প্রায় চিৎকার করে ওঠেন। ছেলে তো বাড়ি ফেরেনি, স্কুলে ফোন করেছিলাম, ওরা বলল কে একজন নাকি এসে নিয়ে গেছে, তার মানে তাদের ছেলে কিডন্যাপ হয়ে গেছে। এই বলে তার স্ত্রী ফোনটা কেটে দেন। মিনচানের মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খেতে থাকে, চার্চে আসা ওই দাগী অপরাধীটাই হয়তো তার ছেলেকে কিডন্যাপ করেছে। এরপর দৃশ্য পাল্টালে আমরা ইউনহিকে দেখি। সে রাতে বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে এখনো ঘুম নেই। সে তার পুরনো দিনের কথাগুলো ভাবছিল। একটা দৃশ্য, সে যেন তার বোনের সাথে ফোনে কথা বলছে। তার বোনের গলাটা কেমন যেন ভয় কাজ করছে। ইউনহি জিজ্ঞেস করলে তার বোন বলেছিল কিছুই হয়নি, কিন্তু আসলে তখন ওই অপরাধীটা তার বোনের গলায় ছুরি ধরে রেখেছিল। তার বোন ইশারায় ফোনটা রেখে দিতে বলেছিল। ইউনহি এসব যন্ত্রণার স্মৃতি হাতড়াচ্ছিল আর হ্যালুসিনেট করছিল। সে দেখছিল তার বোন যেন তাকে বলছে, আমি ভেবেছিলাম তুই আমাকে বাঁচাতে আসবি, যখন ঘরের দরজাটা খুলবে তখন হয়তো তুই আসবি, কিন্তু তুই আসিসনি। এসেছিল ওই পিশাচ লোকটা। ইউনহি প্রায় সময় তার বোনকে এভাবে চোখের সামনে দেখতে পেত, আর এই কারণে সে ওই অপরাধীটাকে অনুসরণ করছিল এবং মানসিক চাপ কমাতে ঔষধ খেত। এদিকে মিনচান হন্তদন্ত হয়ে সেই অপরাধীর বাড়ির দিকে ছোটেন। বাড়ির সামনে গিয়ে দেখেন লোকটা তার গাড়িতে মাটি খোঁড়ার কোদাল রাখছে। দৃশ্যটা দেখে মিনচানের সন্দেহ আরো বেড়ে যায়। তিনি তড়িঘড়ি করে ইমার্জেন্সি হেল্পলাইনে ফোন করে সবটা জানান, কিন্তু পুলিশ তাকে বলেন আগে তার ছেলের নামে একটা মিসিং কেস ফাইল করতে হবে। এসব কথা বলতে বলতে মিনচানের ফোনের চার্জ শেষ হয়ে যায়। তিনি দেখেন অপরাধীটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। মিনচান আর দেরি না করে ফোনটা চার্জে লাগিয়েই ওই লোকটার পিছু নেন। অনেকক্ষণ ধরে পিছু করতে করতে মিনচান একসময় লোকটার গাড়িটা দেখতে না পেয়ে হতাশ হয়ে রাস্তার একপাশে দাঁড়ান, কিন্তু তার ঘোর কাটতে না কাটতেই কিছুক্ষণ পর ওই লোকটা তার গাড়িটা মিনচানের গাড়িটার ঠিক পেছনে এসে থামায়। এটা বুঝতে পেরে মিনচান তো ভয়ে একেবারেই কাঠ হয়ে যায়। অপরাধীটা গাড়ি থেকে নেমে এসে মিনচানকে জিজ্ঞেস করে, আপনি আমার পিছু করছেন কেন? মিনচান ভয়ে কিছুই বলতে পারেন না। লোকটা যখন ফিরে যাচ্ছিল মিনচান সাহস করে গাড়ি থেকে নামেন আর আমার ছেলে বলে চিৎকার করতে করতে লোকটার গাড়ি পরীক্ষা করতে থাকেন, কিন্তু গাড়িতে কাউকেই খুঁজে পান না। তখন মিনচান লোকটার পায়ের দিকে তাকালে দেখেন তার পায়ে সেই ট্রাকারটা নেই। তার মানে লোকটা কোনোভাবে ট্রাকার খুলে ফেলেছে যাতে পুলিশ তার গতিবিধি ধরতে না পারে। ট্রাকার নেই দেখে মিনচানের ভয়ের মাত্রা আরো বেড়ে যায়। তিনি দৌড়ে নিজের গাড়িতে উঠতে যান আর দরজা লাগাতে যাবেন, ঠিক তখনই লোকটা এসে দরজাটা চেপে ধরে এবং মিনচানকে টেনে হিসড়ে বের করে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে মিনচান লোকটাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেন। রাস্তাটা ছিল পাহাড়ের ধারে, তাই লোকটা সামলাতে না পেরে গড়িয়ে পড়তে পড়তে একটা পাথরে সজোরে মাথায় আঘাত পান। মিনচান লোকটার কাছে গিয়ে দেখেন তার মাথা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার স্ত্রীর ফোন আসে। স্ত্রী জানান তাদের ছেলেকে পাওয়া গেছে। সে আসলে তার এক বন্ধুর বাড়িতে ছিল। খবরটা শুনে মিনচান ফোনটা রেখে দেন। তখন পাহাড়ের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছিল আর সেই আলোয় তিনি যেন যিশুর মুখচ্ছবি দেখতে পান। তার মনে হতে থাকে ঈশ্বরই হয়তো চাইছেন এই অপরাধীটা মারা যাক। এই ভেবে তিনি লোকটার শরীর থেকে চার্চের দেওয়া জ্যাকেটটা খুলে নেন আর তাকে পাহাড় থেকে নিচে ধাক্কা মেরে ফেলে দেন। তারপর সেখান থেকে চলে যান। পরের দিন ইউনহি তার অফিসে যায়। ইউনহি আসলে একজন পুলিশ অফিসার। তাদের অফিসে একটা নতুন কেস আসায় সবাই ব্রিফিং রুমে জড়ো হয়েছিল। তাকেও সেখানে যেতে বলা হয়। সেখানে তারা আগের রাতে মিনচানের করা সেই ইমার্জেন্সি কলটা নিয়ে আলোচনা করছিল। একজন সিনিয়র অফিসার বলেন এটা খুবই সিরিয়াস কেস, কারণ বিষয়টা ওই দাগী অপরাধীটার সাথে জড়িত। ঠিক এই সময় খবর আসে আরো একটা স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে, আর এই মেয়েটা আর কেউ নয়, মুভির শুরুতে দেখানো সেই ছোট্ট মেয়েটা যার নাম সিন আয়ং। পুলিশ দল ওই অপরাধী যেখানে থাকতো সেখানে তদন্তে যায়। তার ঘরের দেওয়ালে তারা কিছু অদ্ভুত ভুতুরে ছবি আঁকা দেখতে পায়। এরপর আমরা ধর্মযাজক মিনচানকে দেখি, যিনি তার চার্চে ছিলেন। তখন ইউনহি আর তার এক সহকারী সেখানে আসেন আর আগের রাতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মিনচানকে জিজ্ঞাসাবাদ করেন। মিনচান তাদের সাথে ধস্তাধস্তি আর লোকটার পিছু করার বিষয়টা চেপে গিয়ে বাকি সব ঘটনা মোটামুটি খুলে বলেন। তখন ইউনহির সহকারী মিনচানকে জানান যে সিন আয়ং নামের একটা মেয়ে নিখোঁজ হয়ে গেছে, যে এই চার্চে নিয়মিত আসতো। ইউনহি পাশের একটা ঘরে ঢুকে সবকিছু খুঁটিয়ে দেখতে থাকে। হঠাৎ টেবিলের উপরে রাখা কাদামাখা সেই জ্যাকেটটা নিচে পড়ে গেলে ইউনহি সেটা তুলে রাখে, কিন্তু তখনও সে বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। তারা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল ইউনহির চোখে পড়ে এক জোড়া কাদামাখা জুতো, কিন্তু সে এই ব্যাপারে মিনচানকে তখন কিছুই জিজ্ঞাসা করে না। মিনচান সেখানে একা বসে থাকেন আর নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকেন। এরপর মিনচান ফাদার জাংকে একটা মেসেজ পাঠান। মেসেজে মিনচান লিখলেন যে
যে তিনি কিছু পাপ স্বীকার করতে চান। ফাদার জাং উত্তরে মিনচানকে তার সাথে দেখা করতে বলেন। মিনচান তো এক কথায় রাজি। তিনি তড়িঘড়ি করে চলে গেলেন ফাদার জাং এর সাথে দেখা করতে। সেখানে গিয়ে ফাদার জাং তাকে যা বললেন তাতে মিনচান বেশ অবাকই হলেন। ফাদার জাং জানালেন যে তার ছেলে হানসুর সাথে চার্চের একজন সদস্যর প্রেমের সম্পর্ক হয়েছিল, আর সেই মেয়েটা সবার সামনে সেটা স্বীকারও করে ফেলেছে। এই কেলেঙ্কারি থেকে ছেলেকে বাঁচাতে ফাদার জাং ঠিক করেছেন হানসুকে বিদেশে পাঠিয়ে দেবেন, যাতে সে এইসব থেকে দূরে থাকতে পারে। এরপর তিনি মিনচানকে বলে, দেখো, হয়তো এসবই সৃষ্টিকর্তার কোনো পরিকল্পনা। আমি নতুন চার্চটার বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। তুমি বরং ওই নতুন চার্চের কাজটা সামলাও। এই কথা শুনে মিনচানের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তার মনে হলো ঈশ্বরই বুঝি তাকে এই সুযোগ করে দিচ্ছেন। তিনি প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এরপরে গল্পে আসেন একজন সাইকিয়াট্রিস্ট। এই সেই ডাক্তার যিনি কিনা ওই অপরাধী লোকটার চিকিৎসা করছিলেন। তিনি বেশ অবাক হয়ে বললেন, লোকটা তো অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল, তাহলে হঠাৎ করে এসব কিভাবে হলো? তিনি অপরাধীটার আঁকা কিছু ড্রয়িং মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। ঠিক সেই সময় ইউনহি সেখানে এসে হাজির হয়। সাইকিয়াট্রিস্টকে দেখে তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল, ফ্ল্যাশব্যাকের মতো। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই এই সাইকিয়াট্রিস্ট কোর্টে দাঁড়িয়ে ওই অপরাধীর পক্ষে সাফাই গাইছেন। তিনি বলছেন, অপরাধীর সৎ বাবা ছোটবেলায় প্রায় 10 বছর ধরে তার উপর অকথ্য অত্যাচার করেছিল। তার সারা শরীরে মারের অসংখ্য দাগ ছিল। এসব কারণে সে মানসিক রোগে ভুগছিল। সাইকিয়াট্রিস্ট যখন অপরাধীকে মানসিক রোগী বলে তার সাজা কমানোর চেষ্টা করছিলেন, তখন ইউনহি রাগে ফেটে পড়ছিল। আর তার এই অবস্থা দেখে ওই অপরাধীটা মুস্কি মুস্কি হাসছিল। সে হাসি দেখে ইউনহি আরো রেগে যায়, আর সে কোর্টের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ফলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়। ফ্ল্যাশব্যাক শেষ হয়। আমরা বর্তমান সময়ে ফিরে আসি। ইউনহি সেই সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে। সাইকিয়াট্রিস্ট তাকে জিজ্ঞেস করেন, আমাদের কি আগে দেখা হয়েছে? ইউনহি শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, হ্যাঁ, 5 বছর আগে। ওই অপরাধী আমার বোনকে বেঁধে রেখে পাশবিক অত্যাচার করেছিল। সে আরো বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে এসেছিলাম। আপনি সেদিন কেন এমনটা করেছিলেন? কেন আপনি ওই পিশাচটাকে বাঁচিয়েছিলেন? আজ শিন আয়ং এর সাথে যা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে আপনি দায়ী। ওই ঘটনার পর অপরাধীটার দুঃখের কাহিনী এমন ভাবে প্রচার হয়েছিল যে সবার ওর উপর মায়া জন্মে গেল। আমার বোনের কষ্টের কথা কেউ একবারও ভাবল না। সবাই ওই অপরাধীটাকে নির্দোষ বলতে শুরু করলো। আর কিছুদিন পরেই এসব সহ্য করতে না পেরে আমার বোন আত্মহত্যা করে। আমার বোনকে ওই শারীরিক অত্যাচারও ভাঙতে পারেনি, কিন্তু আপনি আপনার মতো মানুষেরা আমার বোনকে মেরে ফেললেন। সাইকিয়াট্রিস্ট তার কথাগুলো শুনে কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যান। তার মুখে ছিল এক অপ্রত্যাশিত অনুভূতি, হয়তো অনুশোচনা, নয়তো পেশাগত অসহায়তা। এরপর আমরা আবার মিনচানকে দেখি। নিখোঁজ হওয়া ছোট্ট মেয়ে শিন আয়ং এর মা তার সাথে দেখা করতে এসেছেন। মিনচান তাকে নিয়ে চার্চের ভেতরে যান, তাকে সান্ত্বনা দিতে থাকেন, আর শিন আয়ং এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। তার আচরণে তখনও বোঝা যাচ্ছিল না যে সে নিজেই একটা ভয়ঙ্কর অপরাধ লুকিয়ে রেখেছে। অন্যদিকে পুলিশ টিম তখন সিসিটিভির ফুটেজ নিয়ে আলোচনা করছিল। দেখা গেল ওই অপরাধী আশেপাশের সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে। তার মানে সে বেশ কিছুদিন আগে থেকেই কোন একটা বড়সড় অঘটন ঘটানোর পরিকল্পনা করছিল। এমন সময় পুলিশের কাছে একটা ফোন আসে, আর জানানো হয় যে ওই অপরাধীর গাড়িটা পাওয়া গেছে। এদিকে ধর্মযাজক মিনচান শিন আয়ং এর মাকে তার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। গাড়িতে বসে মিনচান তাকে বলেন যে তিনি আজ রাতে শিন আয়ং এর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করবেন চার্চে। ঠিক তখনই শিন আয়ং এর মায়ের কাছে পুলিশের ফোন আসে। পুলিশ তাকে ওই অপরাধীর গাড়িটা যেখানে পাওয়া গেছে সেই ঠিকানা দেয়। গাড়ির ভেতরে আর আশেপাশে তখন পুলিশেরা চিরুনি তল্লাশি চালাচ্ছিল। তারা জঙ্গলের ভেতর থেকে একটা রেইনকোট আর একটা পাথরে রক্তের দাগ দেখতে পায়। পাহাড়ের নিচেও তারা খোঁজ চালায়, কিন্তু অদ্ভুতভাবে সেখানে ওই অপরাধীর লাশ খুঁজে পাওয়া যায় না। তাদের মনে হতে থাকে লোকটা হয়তো কোনোভাবে বেঁচে গেছে। এর কিছুক্ষণ পরে মিনচান শিন আয়ং এর মাকে নিয়ে সেখানে পৌঁছান। পুলিশ ক্যাপ্টেন শিন আয়ং এর মায়ের সাথে কথা বলেন আর তাকে জানান যে শিন আয়ংকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তখন মিনচান হঠাৎ করে জিজ্ঞেস করে বসেন, কোনো মৃতদেহ পাওয়া গেছে কি? তার এই প্রশ্নটা শুনে ইউনহি বেশ অবাক হয়। মিনচানের হাবভাব তার কাছে কেমন যেন সন্দেহজনক লাগতে শুরু করে। এরপর দৃশ্য বদলায়। আমরা মিনচানের বাড়ি দেখতে পাই। মিনচান আর তার স্ত্রী একটা নার্সিং হোমে যাওয়ার জন্য গাড়িতে বসে আছেন। আসলে এই নার্সিং হোমগুলোতে অসুস্থ মানুষদের ঈশ্বরের সাথে আত্মিক সম্পর্ক তৈরি করতে সাহায্য করার জন্য ধর্মযাজকদের স্ত্রীরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন। মিনচান অনেকদিন ধরেই ওই নার্সিং হোমে যান না, কিন্তু আজ তিনি কেন যেন যেতে রাজি
হয়ে যান। গাড়িতে বসে মিন চান তার স্ত্রীকে বলেন, যদি তুমি কোনো পাপ কাজ করে থাকো তাহলে আমার কাছে তা স্বীকার করতে পারো। তার স্ত্রী প্রথমে বেশ অবাক হন, কিছুই বলেন না, কিন্তু কিছুক্ষণ চুপ থাকার পর তিনি স্বীকার করেন যে তার অন্য আরেকজনের সাথে সম্পর্ক আছে। মিন চান তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তিনি তার স্ত্রীকে ক্ষমা করে দেন, কিন্তু তার মুখ দেখে বোঝার উপায় নেই তিনি কি সত্যি ক্ষমা করেছেন নাকি অন্য কোনো ভাবনা তার মাথায় ঘুরছে। তার নার্সিং হোমে পৌঁছানোর পর সেখানকার একজন নার্স জানান যে খুব গুরুতর আহত অবস্থায় একজন লোককে এখানে আনা হয়েছে। তারা একটা অ্যাম্বুলেন্সও ডেকেছে যাতে লোকটাকে কোনো ভালো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নার্সটা আরো বলেন যে লোকটার সারা গায়ে কাদা মাখা ছিল আর রক্তে ভেসে যাচ্ছিল। এই বর্ণনা শুনে মিন চান সঙ্গে সঙ্গেই বুঝে যান যে এটা আর কেউ নয়, সেই অপরাধীটাই। তখন সুযোগ বুঝে মিন চান চুপি চুপি সেই অপরাধীর কাছে যান। ওই সময় তিনি ঘরের জানালা দিয়ে আকাশের দিকে তাকান আর মেঘের মধ্যে একটা পবিত্র আত্মার আবছা অবয়ব দেখতে পান। পুরোটাই তার হ্যালুসিনেশন। এটাকে তিনি ঈশ্বরের ইশারা বলে ধরে নেন আর ওই অপরাধীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। আর এই পুরো ঘটনাটা পাশের বেডে থাকা একজন রোগী দেখে ফেলেন। এরপরে অ্যাম্বুলেন্স আসে, কিন্তু তারা এসে দেখে সেই আহত ব্যক্তি সেখানে নেই। রাতে পুলিশ আসে নার্সিং হোমে। অপরাধীর ছবি দেখালে নার্সরা নিশ্চিত করে যে হ্যাঁ, এই লোকটাই ছিল। পুলিশকে সেই বেডের কাছে নিয়ে যাওয়া হয় যেখানে অপরাধীটা ছিল। তখন পাশের বেডের সেই সাক্ষী রোগীটি বলেন কেউ একজন তাকে নিয়ে গেছে। ইউনহি জিজ্ঞেস করে কে নিয়ে গেছে। লোকটা উত্তর দেয় সৃষ্টিকর্তা নিয়ে গেছেন। আসলে এই লোকটার ভুলে যাওয়ার রোগ ছিল, তাই পুলিশ তার কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না। এরপর ইউনহি ধর্মযাজকদের স্ত্রীদের দেখতে পান যারা সেখানে ছিলেন আর তাদের কাছে চার্চের একটা তালিকা চান যারা এই নার্সিং হোমের সাথে যুক্ত। অন্যদিকে মিন চান সেই অপরাধীকে নিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিং এ যায়। সেখানে সে লোকটাকে বেঁধে রাখে। তখন অপরাধীটা মিন চানকে জিজ্ঞেস করে, আপনি আমার সাথে এমন কেন করছেন? কেন আমাকে মারতে চাইছেন? মিন চান উত্তরে বলেন, এটা সৃষ্টিকর্তার ইশারা। তিনি আমাকে বারবার তোমার সামনে নিয়ে আসছেন। এই সবকিছুই সৃষ্টিকর্তার পরিকল্পনা। আমার ছেলের হারিয়ে যাওয়ার খবর, আমার ওই নার্সিং হোমে যাওয়া, সেখানে সেই পবিত্র আত্মার দর্শন পাওয়া আর এই পরিত্যক্ত বিল্ডিং, সবকিছুই তার ইচ্ছক। তিনি হয়তো চান যে আমি তোমাকে এই পৃথিবী থেকে মুক্তি দিয়ে দিই। তখন অপরাধীটা মিনতি করে বলে, যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে ওই মেয়েটাকে কখনোই খুঁজে পাবে না। সে এখনো জীবিত আছে। পুলিশকে ডাকো, আমি তাদেরকে সবকিছু বলে দেব। মিন চান তাকে জিজ্ঞেস করেন কোথায় আছে সেই মেয়েটা, কিন্তু লোকটা কিছুই বলে না। তখন মিন চান হিংস্র হয়ে ওঠেন, তাকে প্রচন্ড মারধর করতে থাকেন, তবুও সে মুখ খোলে না। শেষে মিন চান তার পুরো মুখ শক্ত করে বেঁধে ফেলেন আর তাকে একটা অন্ধকার ঘরে আটকে রাখেন। সেখান থেকে চলে যাওয়ার সময় সিঁড়ির পাশে হোঁচট খান আর দেওয়ালের গায়ে কিছু লেখা দেখতে পান, D247। লেখাটা তার মাথায় গেঁথে যায়। তিনি দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। এদিকে পুলিশ ক্যাপ্টেন ইউনহিককে বাড়িতে চলে যেতে বলেন, কিন্তু ইউনহির মন মানছিল না। বাড়িতে যাওয়ার পথে তার সহকর্মীর কাছ থেকে একটা মেসেজ আসে। মেসেজে এই চার্চগুলোর নামের তালিকা ছিল যেগুলো নার্সিং হোমের সাথে যুক্ত। সেখানে মিন চানের চার্চের নামও দেখতে পায় ইউনহি। তখন তার মাথায় সব ঘটনাগুলো এক এক করে সাজতে থাকে। নার্সিং হোমের সেই রোগীর অদ্ভুত কথা, সৃষ্টিকর্তা নিয়ে গেছে, মিন চানের সন্দেহজনক আচরণ, পাহাড়ের ধারে কোনো বডি পাওয়া গেছে কিনা সেই প্রশ্ন, কাদামাখা জুতো আর সেই জ্যাকেটটা, সবকিছু মিলিয়ে ইউনহি যেন কিছু আঁচ করতে পারে। পরে আমরা মিন চানকে দেখি, তিনি তার চার্চে ফিরে গেছেন। ইউনহি একটা গাড়ি থেকে দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। চার্চের সবাই ভিতরে চলে যেতেই ইউনহি গাড়ি থেকে নামে আর মিন চানের গাড়ির টায়ারে লেগে থাকা গোবর দেখতে পায়। তার মানে মিন চান সম্প্রতি কোন একটা খামার বা ওই জাতীয় জায়গায় গিয়েছিল। অন্যদিকে মিন চান তার বাইবেল বের করেন। বইটা খুলতেই তার চোখে পড়ে ডিউটেরোনমি নামের একটি অধ্যায়, যার অর্থ দ্বিতীয় বিবরণ। তিনি এটাকে দেয়ালের গায়ে লেখা সেই D247 লেখাটার সাথে মেলানোর চেষ্টা করেন। তার মনে হয় ডি দিয়ে ডিউটেরোনমি বোঝানো হচ্ছে। তিনি এটাকেও সৃষ্টিকর্তার ইশারা হিসাবে ধরে নেন আর ডিউটেরোনমির 24 অধ্যায়ের 7 নম্বর শ্লোকটা পড়ার জন্য খুঁজে বের করেন। সেখানে লেখা ছিল, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অপহরণ করে আর তার সাথে দুর্ব্যবহার করে তাহলে ওই অপহরণকারীকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এইভাবে মিন চান শিন আয়ং এর জন্য প্রার্থনা করতে শুরু করেন আর বলেন শিন আয়ং এর আত্মা যেন শান্তি পায়। তার মানে মিন চান ধরেই নিয়েছেন যে শিন
আয়ন আর বেঁচে নেই। ইউনহি কিন্তু হাল ছাড়ার পাত্রী নয়। সে কাছে একটা ফার্মে যায়, যেখানে ওই পরিত্যক্ত বিল্ডিংটা ছিল। সেখানে সে গাড়ির টায়ারের সেই একই রকম দাগ দেখতে পায় আর নিশ্চিত হয়ে যায় যে মিনচান এখানেই এসেছিল। ইউনহি উপরে উঠে আর অনেক খোঁজাখুঁজি করার পর একসময় সেই অপরাধী লোকটাকে খুঁজে পায়। সে লোকটার মুখে লাগানো টেপটা খুলে দেয়। ঠিক সেই মুহূর্তে সে আবার তার মৃত বোনকে হ্যালুসিনেট করে, যে তাকে বলছে ওই লোকটাকে মেরে ফেলতে। ইউনহি তার বন্দুকটা লোকটার দিকে তাক করে দাঁড়িয়ে থাকে। তখন লোকটা বলে, আমাকে মেরে ফেললে ওই মেয়েটাকে বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি পুলিশ ডাকো। ইউনহি তার পুলিশ আইডি কার্ড দেখায় আর বলে, আমি পুলিশ, বলো মেয়েটা কোথায় আছে। এমন সময় মিনচান সেখানে এসে হাজির হয় আর পেছন থেকে ইউনহির মাথায় সজোরে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। যখন ইউনহির জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে বেঁধে রাখা হয়েছে। সে মিনচানকে তাকে খুলে দিতে বলে। তখন মিনচান বলে, সৃষ্টিকর্তার পরিকল্পনা বোঝা বড়ই মুশকিল। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে এই অপরাধীকে মারার পর এর লাশটা আমি কি করব, আর ঠিক তখনই সৃষ্টিকর্তা তোমাকে আমার কাছে পাঠিয়ে দিলেন। তার মানে মিনচান ইউনহিকে বলি বানিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার ফোন দিয়ে এটেছে। ইউনহি তাকে আবারও জিজ্ঞেস করে, মেয়েটা কোথায় আছে, তুমি কি জানো? মিনচান উত্তর দেয়, ওই মেয়েটা মারা গেছে। এই কথা ইউনহি বিশ্বাস করে না। সে মিনচানকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলে। এর কিছুক্ষণ পরেই ইউনহি সুযোগ বুঝে নিজেকে বাঁধন থেকে মুক্ত করে নেয় আর মিনচানের সাথে তার মরণপণ লড়াই শুরু করে। একটা পর্যায়ে ইউনহি মিনচানের হাতে হাতকড়া পরিয়ে তাকে বেঁধে ফেলে আর ওই লোকটাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেখানে কিছু ভারী জিনিসপত্র ছিল। সেই ভারী জিনিসগুলো হঠাৎ করে নিচে পড়ে যেতে থাকে আর সাথে সাথেই ওই লোকটাও। ইউনহি কোনো মতে তাকে ধরে ফেলে। তখন ওই অপরাধী ইউনহিকে বলেই, ওই মেয়েটিকে এক চোখওয়ালা দানব খেয়ে ফেলেছে। এই কথা বলতে বলতেই ইউনহি আর তাকে ধরে রাখতে পারে না। লোকটা নিচে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই মারা যায়। এরপর সেখানে পুলিশ আসে আর ধর্মযাজক মিনচানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরের দিন সকালে একটা পুরনো বাড়িকে দেখানো হয়, যেটা ভেঙে ফেলার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত নিখোঁজ হওয়া সেই ছোট্ট মেয়েটা মানে শিন আয়ং সেই বাড়িতেই ছিল। তাকে সেখানে বেঁধে রাখা হয়েছিল। সে কি বাঁচবে? অন্যদিকে ইউনহি আবার সেই সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে যায়। সাইকিয়াট্রিস্ট তখন জানান যে মিনচানের অ্যাপোফেনিয়া নামের একটা মানসিক রোগ আছে। অ্যাপোফেনিয়ার মানে হলো কোনো সাধারণ জিনিস বা লেখায় এমন কোনো অর্থ, প্যাটার্ন বা সংযোগ খুঁজে পাওয়া যা বাস্তবে নেই। আর কিছু লোক আছে যারা এসব কাকতালীয় ঘটনাকে অলৌকিক বা ঐশ্বরিক সংকেত বলে বিশ্বাস করে, যেমন ধর্মযাজক মিনচান করেছিল। ইউনহি তখন সাইকিয়াট্রিস্টের কাছে ওই মৃত অপরাধীটার জীবন সম্পর্কে আরো জানতে চায়। সাইকিয়াট্রিস্ট লোকটার নিজের হাতে আঁকা কিছু ছবি দেখান। তিনি বলেন, অপরাধীটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো যার জন্য সে আবার এমন একটা ভয়ঙ্কর কাজ করে বসলো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার কারণে সে আবার পুরনো পথে ফিরে যেতে উস্কে গেছে। এই সময় ইউনহির বাবা, যিনি ঘর নির্মাণের কাজ করেন, তিনি ইউনহিকে একটা নতুন বাড়ির ছবি তুলে মেসেজে পাঠান। তার বাবা তাকে ফোন করে একজন কাস্টমারের কথা বলে, যিনি এমন একটা ঘর বানাতে চান। সে তড়িঘড়ি করে ওই অপরাধীর আঁকা ছবিগুলো আবারও দেখতে শুরু করে। প্রায় সবগুলো ছবিতে ঘরের উপরের অংশে একটা গোল, অনেকটা চোখের মতো দেখতে জানালা আঁকা ছিল। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইউনহির বোনের ঘরেও ঠিক একই রকম একটা অকিউলাস জানালা ছিল। সঙ্গে সঙ্গেই ইউনহি পুরো ব্যাপারটা বুঝতে পারে। এক চোখওয়ালা দানব আসলে কোনো মানুষ বা পিশাচ নয়, ওটা হলো ওই রকম বিশেষ জানালাওয়ালা ঘরগুলো। সে দ্রুত তার টিমকে এই ধরনের দেখতে ঘরগুলো খুঁজে বের করতে বলে। তারা গুগলে সার্চ করে খুব তাড়াতাড়ি ওই রকম একটা পুরনো বাড়ি খুঁজে পায় আর ইউনহিকে তার ঠিকানায় পাঠিয়ে দেয়। ইউনহি পাগলের মতো সেখানে ছুটে যায়। গিয়ে দেখে বাড়িটা প্রায় ভেঙেই ফেলা হচ্ছিল। সে চিৎকার করে কাজ থামাতে বলে আর কোনো মতে ওই ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর সেখানেই সে ছোট্ট শিন আয়নকে খুঁজে পায়। মেয়েটার বাঁধন খুলে দিতেই সে ভয়ে ক্লান্তিতে ইউনহির কোলে ঢলে পড়ে। ইউনহি তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে হয়তো তার বোনকে বাঁচাতে পারেনি, কিন্তু আজ শিন আয়নকে বাঁচিয়ে সে কিছুটা হলেও শান্তি অনুভব করে। এরপরে ইউনহি জেলে মিনচানের সাথে দেখা করতে যায়। সে মিনচানকে বলে শিন আয়নকে পাওয়া গেছে, সে জীবিত আছে। এই কথা শুনে মিনচান হতভম্ব হয়ে যায়। সে বিড়বিড় করে বলে, এটা কিভাবে হতে পারে? ঈশ্বর তো বলেছিলেন যে শিন আয়ন মারা গেছে। ইউনহি জিজ্ঞেস করে, কে বলেছিল আপনাকে এই কথা? মিনচান কোনো উত্তর দেয় না। সে আসলে এখানে ঈশ্বরের সেই কাল্পনিক ইশারার কথাই বলছিল। পরে মিনচানকে তার সেলে দেখানো হয়। সেখানে সে দেওয়ালের দিকে তাকিয়ে আবারও যিশুর মুখচ্ছবি দেখতে পায়। সে একটা ভেজা রুমাল দিয়ে দেয়ালের ওই অংশটা পাগলের মতো ঘষতে থাকে।
যেন ওই মুখটা মুছে ফেলতে চাইছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? আশা করি আপনাদের গায়েও কাটা দিয়েছে। মিনচানের এই মানসিক অবস্থা আর ইউনহির দৃঢ়তা দুটোই কিন্তু চিন্তার বিষয়। একজন খারাপ পরিস্থিতিতেও নিজেকে শান্ত রেখে লড়াই করে গেছে, আর একজন আবেগকে পুঁজি করে জীবনকে এলোমেলো করে ফেলেছে। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সিনে কাহিনীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।